গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবো যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি ঘটেছিল বরিশালের। ঘটনাটি শেয়ার করেছেন একজন প্রবাসী ভাই। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি যাওয়া যাক। চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক জলরাশি আর তীরের ঘন সবুজের বনরাশি। এই নদীকে ঘিরেই বেড়ে ওঠা আমাদের গ্রামের চঞ্চল আর সাহসী ছেলে হিসেবে আমার বেশ সুনাম ছিল। ভূত প্রেত জিন পরীর গল্প শুনেই বড় হলেও এসবকে কোনোদিন পাত্তাই দেইনি আমি। অনেকে বলতো সন্ধ্যার পর নাকি নদীর কিনারায় বাতাস ভারী হয়ে ওঠে, অশরীরীরা নাকি শিকারের আশায় ওত পেতে থাকে। আমি হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু সেই এক সন্ধ্যা আমার জীবনের সমস্ত অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সেই নির্জন যাত্রা। সেদিন মামার বাড়িতে এক পারিবারিক সালিশ ছিল। ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। পরিচিত আক্কার চাচার মোটরসাইকেলে চড়ে রওনা দিয়েছিলাম। তখন সূর্য দিগন্তে ঢলে পড়েছে। সালিশ শেষে ফেরার পথে গঞ্জে চাচার জরুরি কিছু মাল নামানোর ছিল। তাই তিনি আমাকে আমাদের বাড়ির মূল রাস্তা পর্যন্ত না দিয়ে বরং 1.5 মাইল দূরে নদীর এক নির্জন রাস্তায় মোড়ে নেমিয়ে দিয়েছিলেন। চাচা চিন্তিত মুখে বললেন, বাপরে, চারপাশে তো একদম ঝিম ধরে আছে, তার উপর মানুষের চলাচলও নাই, সাবধানে যাস। মাগরিবের ওয়াক্ত পার হইয়া গেছে। আমি পিঠের ব্যাগটা একটু টেনে নিয়ে বললাম, চাচা আপনি চিন্তা কইরেন না, আমি এই এলাকার পোলা, আমাকে ভয় দেখাবে কে? কিন্তু চাচা যখন মোটরসাইকেল ছাড়লেন তখন সেই সশব্দ ইঞ্জিনের আওয়াজটা মিলিয়ে যাওয়ার পরপর যে নিস্তব্ধতা নামলো তা আগে কখনো অনুভব করিনি আমি। শর্টকাট রাস্তার হাতছানি। সেদিন ছিল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টানটান উত্তেজনার ক্রিকেট ম্যাচ। মনের ভেতরে তখন সাকিবের স্পিন বল আর তামিমের ব্যাটিং দেখার তীব্র আকাঙ্ক্ষা। মূল রাস্তা দিয়ে গেলে প্রায় 40 মিনিটের পথ হাঁটা লাগবে, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে সরু আইল ধরে গেলে 20 মিনিটেই বাড়ি পৌঁছানো সম্ভব। গ্রামবাসী একে বলে শর্ট রাস্তা। এই রাস্তাটি ঘন গাবগাছ, পুরানো বট আর বিশাল বাঁশঝাড়ের মাঝখান দিয়ে চলে গেছে আমাদের বাড়ির দিকে। দিনের বেলাতে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে হিমশিম খায়, সেখানে এই সন্ধ্যার আঁধারে পথটা হয়ে উঠেছিল এক গোলকধাঁধার মতো। আমি হনহন করে হাঁটছি। চারপাশে ঝিঝি পোকার ডাক এত তীব্র যে কান ঝাঁঝা করছিল আমার। মাঝে মাঝে বাঁশের ঘর্ষণে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, যা নিস্তব্ধতা ভেদ করে বুকের ভেতরে কাঁপন ধরাচ্ছিল আমার। প্রায় 6-7 মিনিট হাঁটার পর হঠাৎ বাঁ দিকের একটা ঝোপের ভেতরে ধপ করে বিশাল কিছু পড়ার আওয়াজ শুনতে পেলাম আমি। ঝোপের আড়ালে বীভৎসতা। আমি থমকে দাঁড়ালাম। শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল আমার সাহসের পরীক্ষা দেওয়ার এটাই কি এখন সময়? আমি চোর পিটিয়েছি, ডাকাত তাড়িয়েছি, তাই ভয়কে জয় করার এক জেদ চাপলো আমার মাথায়।
নিঃশ্বাস বন্ধ করে প্রায় 20 সেকেন্ড দাঁড়িয়েই রইলাম এখানে। আমি দেখি কোনো সারা শব্দ পাই কিনা বা আমার কানে আসে কিনা, এই জন্য এরপর খুব সাবধানে পা টিপে টিপে ঝোপের কিনারে গিয়ে উকি দিলাম। যা দেখলাম আমি, তার জন্য কোনো সুস্থ মস্তিষ্ক প্রস্তুত থাকে না। আবছা অন্ধকারে দেখলাম এক অদ্ভুত বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরে ঝুঁকে আছে এক বিশাল কিছু একটার উপর। প্রথম নজরে মনে হলো কোনো এক বড় জানোয়ার, কিন্তু কান পাততেই আমার কলিজা শুকিয়ে গেল। গজ গজ কর্মর হাড় চিবানোর সেই বীভৎস শব্দ, মনে হচ্ছিল কোনো করাত দিয়ে কাঁচা মাংস আর হাড় আলাদা করা হচ্ছে এখানে। বাতাসের গন্ধে তখন এক গা গোছানো পচা রক্তের উৎকট গন্ধ মিশে আছে, যা আমি সহ্য করতে পারতেছি না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার করে বললাম, ওই কেডারে ওইখানে? মানুষ নাকি জানোয়ার? কথাটা শেষ হতেই সেই অবয়বটি অত্যন্ত দ্রুত গতিতে চাবুকের মতো আমার দিকে ঘুরে তাকালো। তার চেহারা দেখার পর আমার মনে হলো আমার পা দুটো মাটির সাথে গেঁথে গেছে। আমি পা দুটো উপরেই তুলতে পারতেছি না, এমন হইল আমার সেই মুহূর্তে। মহিলার মাথা ভর্তি সাদা উস্কো খুস্কো চুল, চোখ দুটো থেকে যেন আগুনের আভা বের হচ্ছে। তার পুরো মুখমণ্ডল তামাটে এবং বিভৎসভাবে কুঁচকানো। সবচেয়ে ভয়াবহ ছিল তার ঠোঁট আর থুতনি, সেখান থেকে থকথকে তাজা রক্ত চুইয়ে পড়ছে তার ধবধবে সাদা কাপড়ের উপর। তার সামনেই পড়েছিল একটি মাঝারি সাইজের গরু, যার বুক আর পেটের অংশটি পৈশাচিক ক্ষিপ্ততায় ছিঁড়ে ফেলা হয়েছে। সেই অতৃপ্ত আত্মা বা পিশাচটি গরুর রক্তমাখা মাংস মুখে নিয়েই আমার দিকে এক পৈশাচিক হাসি দিল। এরপরই সে চার পেয়ে পশুর মতো ক্ষিপ্ততায় আমার দিকে তেড়ে এলো। একবার ভাবুন আপনারা, এই মুহূর্তে যদি আপনারা ওখানেই কল্পনা করেন, তাহলে ওই ছেলেটি যে সাহসিকতার পরিচয় দিয়েছে, হয়তো আমি থাকলে ওখানে এমনটা হতো না, হয়তো আমি সাথে সাথে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে যেতাম। যাই হোক, শুরু করা যাক। আমি শুধু অনুভব করলাম আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। মনে হয় এখন জীবনের সবটুকু শক্তি সঞ্চয় করে আমি শুধু উচ্চারণে বলতে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপর এক বিশাল শীতল ছায়া আমার উপর আছড়ে পড়ার অনুভূতি হলো, আর আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল, তখন আমি আমাদের বাড়ির উঠানে শুয়ে আছি। পুরো এলাকায় তোলপাড় চলছে। বড় হুজুর আমার কপালে হাত দিয়ে বিড়বিড় করে দোয়া পড়ছেন। পরে শুনলাম পাশের বাড়ির রহমত আলী চাচা বাজার থেকে ফেরার সময় সেই নির্জন পথে একটা গুঙ্গানি শব্দ পান। তিনি টর্চ জ্বালাতেই দেখতে পান আমি রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে আছি, আর একটু দূরেই একটা বড় কোনো ছায়া বনের ভেতরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে গ্রামবাসী সেই স্থানে গিয়ে যা দেখলো, তাতে সবার চোখ কপালে উপরে উঠল। সেই আধা খাওয়া গরুটা ওখানেই পড়েছিল। গরুটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ এমনভাবে উধাও হয়ে গেছে যে মনে হচ্ছে কোনো দানব কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, রহমত আলী চাচার মতে তিনি ওই জায়গায় যাওয়ার আগে সেখানে কোনো গরুর অস্তিত্ব ছিল না, অথচ পরের দিন সেখানেই বিশাল এক গরুর কঙ্কাল সহ দেহ পাওয়া যায়। বড় হুজুর দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন, বাবা, কীর্তনখোলার এই কিছু অংশ এখনো মানুষের জন্য না। তুই কালেমা পড়তে পেরেছিলিস বলেই হয়তো আজ আল্লাহ আমাদের মাঝে তোকে ফিরিয়ে দিয়েছে। সেই দিনের পর থেকে আমার সাহসের দম্ভ চূর্ণ হয়ে গেছে।
দিনের পর থেকে নদীর ধারে সেই শর্টকাট পথটা চিরতর বন্ধ হয়ে গেছে। গ্রামবাসী এখন মাগরিবের আজানের পর ওইদিকে যাওয়ার সাহস পায় না। বিজ্ঞানের যুগে অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যায়, কিন্তু সেই পচা রক্তের উৎকণ্ঠ গন্ধ আর সাদা কাপড়ের পরা সেই বীভৎস চেহারাটা ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। তো বন্ধুরা এখানেই শেষ সেই প্রবাসী ভাইয়ের শেয়ার করা গল্পটা। সে ক্রিকেট খেলার এত নেশা ছিল, সে দূরত্ব শর্টকাট রাস্তায় বাড়িতে যাওয়ার সময় একটা ডাইনিকে দেখতে পায়। যাই হোক, অনেক ধন্যবাদ প্রবাসী ভাই আপনাকে এমন এক সুন্দর গল্প আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে আপনি এরকম সত্য ঘটনা আমাদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনাদের কাছে কি এমন কোনো রহস্যময় সত্য অভিজ্ঞতা থাকলে নির্দ্বিধায় আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। হয়তো কোনো এক এপিসোডে আপনাদের শেয়ার করা গল্পটি আমরা আপলোড দিব। ধন্যবাদ সবাইকে। ভূতের গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। চলুন এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি শেয়ার করেছেন একজন প্রবাসী ভাই মালয়েশিয়া থেকে। পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই। ভূত শব্দটা কাল্পনিক। কেউ যদি বলে ভূত দেখেছে, তাহলে সেই কথা আমি বিশ্বাস করি না, শুধুমাত্র নিজের কল্পনার সৃষ্টি বা নিজের চোখে না দেখা অবধি। পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, এই কথা সবারই জানা। মানুষ ও জিন সৃষ্টিকর্তার সৃষ্টি। জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে বলে আমি জানি। তারা মানুষের চেয়ে অনেক বেশি বছর বেঁচে থাকে, 2000 বছর, 2500 বছর অথবা তার চেয়েও বেশি। জিনের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। অনেক গবেষণার মতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে ও ফিলিপাইন জিনদের বসবাসের সংখ্যা অনেক বেশি। এই দেশগুলোর বেশিরভাগ জায়গা জুড়ে পাহাড় ও জঙ্গল। এই কারণেই জিনেরা নাকি তাদের বসবাসের জন্য এই দেশগুলোকেই বেছে নিয়েছে। বর্তমানে মালয়েশিয়াতে আমার অবস্থান। আমার নিজ চোখে দেখা ভয়ঙ্কর কিছু ঘটনা এখন সবাইকে শেয়ার করতেছি আমি। প্রথমে যখন মালয়েশিয়ায় আসলাম, একটি 3 তলা বাড়িতে আমি থাকতাম। 3য় তলায় আমি এবং আমার এক বন্ধু থাকতাম। 2য় তলায় 2টি কক্ষ দুটিতে আরও 2 জন বাঙালি থাকতো। নিচতলায় রান্না করার ঘর এবং বাকি কিছু অংশ ফাঁকা ছিল। একদিন রান্না করতেছিলাম আমি, বাড়িতে আর কেউ ছিল না সেই সময়। উপরে আমার কক্ষে মোবাইলের রিংটোন বাজছে, ফোন করেছে মনে হয় কেউ। রান্নাঘর থেকে বের হতেই দেখলাম একটি মেয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আমি পিছু নিতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম 2য় তলায় যে বড় ভাই থাকে তার বান্ধবীও হতে পারে, কক্ষে প্রবেশ করেছে হয়তো। রাতে 2য় তলায় যে 2 জন বাঙালি থাকে, তারা বাড়ি ফেরার পর তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তাদের কক্ষে কোনো মেয়ে আছে কি না। তারা সাথে সাথেই বলল, না তো। কেন, কি হয়েছে? আমি ঘটনা বললাম। তারা বলল, ও আচ্ছা, সমস্যা নেই, আমরাও অনেক দিন দেখেছি ভাই। আমি বুঝতে পারলাম ওটা জিন ছিল। তারা বলল, ভয় পেও না, ওটা কারো ক্ষতি করে না, ভালো জিন। 1.5 মাস পর সেই বাড়িটা ছেড়ে নতুন আরেকটি বাড়ি ভাড়া করলাম আমি। নতুন যেই বাড়িটি ভাড়া করেছিলাম, সেই বাড়িতে প্রায় 7-8 বছর কেউ থাকতো না। বাড়ির সামনে বড় বড় ঘাস হয়ে গিয়েছিল।
কিন্তু বাড়িটি ছিল খুব সুন্দর, দোতলা বাড়ি, ভাড়াও কম। বাড়িওয়ালার শর্ত, ঘাস পরিষ্কার সহ যা যা সমস্যা আছে আমাদের ঠিক করে নিতে হবে। আমরা রাজি হলাম। দুদিনের বাড়ি গুছিয়ে নিলাম। বাড়িতে ওঠার কিছুদিন পর বাড়িতে আমি একা দিনের বেলা আমার কক্ষের দরজা খোলা রেখে গান শুনছিলাম। নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আমার কক্ষ দেখা যায়। হঠাৎ আমার দৃষ্টি পড়ল সিঁড়ির দিকে। দেখতে পেলাম কে জানি একজন উপরের দিকে উঠল। আমাকে দেখেই আবার নিচে নেমে গেল। যা দেখছি অনেক লম্বা আকৃতি, যা দেখেছি আমি অনেক লম্বা আকৃতি ছিল। চেহারাটা আবসা আবসা, কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাইনি। পরনে ছিল কালো রঙের কাপড়। দেখার সাথে সাথে আমি কক্ষ থেকে বের হয়েই দুতলা থেকে নিচতলায় নামলাম। কিন্তু অনেক চেষ্টা করলাম দেখার জন্য, কিন্তু নিচে কেউ ছিল না। আগের বাড়িতেও এক দৃশ্য দেখলাম, এই বাড়িতেও একই রকম ঘটনা। আমার মনে হলো আমার মনের ভুলও তো হতে পারে। তবে না, আমি নিশ্চিত কিছু দেখেছি। আশেপাশের পরিচিত বাঙালি যারা অনেক বছর যাবৎ মালয়েশিয়ায় আছে, তাদের অনেকের সাথে এই বিষয়ে কথা বললাম আমি। তারা অনেকেই স্বীকার করলেন তাদের চোখে দেখা এরকম কিছু ঘটনার কথা। অনেকেই বললেন তারাও নাকি অনেক দেখেছে। কেউ কেউ বলল এখন তো কম দেখা যায়, আগে আরও বেশি দেখা গিয়েছিল। যারা 1992 সালে মালয়েশিয়াতে এসেছে তারা বলল এখন তো অনেক ঘরবাড়ি বিল্ডিং হয়েছে, আগে তো এইসব কিছুই ছিল না, জঙ্গল ছাড়া। আমরা পাম বাগানে কাজ করতাম, তখন এগুলো নাকি বেশি চোখে পড়তো। যারা মালয়েশিয়ান তারাও অনেকে স্বীকার করলেন জিন দেখার কথা। মালয়েশিয়ার স্থানীয় ভাষায় হাংতু জিন গম্বাক নামক এলাকায় নাকি বেশি জিন চোখে পড়ে। কিছুদিন আগের ঘটনা, প্রাইভেট কারে করে 3 জন বন্ধু মিলে গিয়েছিলাম মালাক্কা আমরা ঘোরার জন্য। রাত প্রায় 3টার সময় আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে ফিরছিলাম। পাহাড়ি পথ, দূর দূরান্তে কোনো ঘরবাড়ি ছিল না, গাড়ির চলাচল তেমন একটা ছিল না। হঠাৎ আমরা দেখতে পেলাম 4 জন লোক একটি লাশ নিয়ে দৌড়ে যাচ্ছে। আমরা অবাক হলাম, এমন নির্জন পথে লাশ নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, তাও আবার মাত্র 4 জন। মানে 4 জনের ঘাড়ে খাটনি ছিল লাশের। গাড়ি থামিয়ে আমরা দেখতে গেলাম। আমরাও দৌড়ে তাদের কাছেই যেতে তাদের পায়ের দিকে নজর পড়ল আমাদের। দেখলাম পা দেখা যায় না, তারা লাশ নিয়ে শূন্যের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। ঘটনা বুঝতেই পেরে আমরা আর সেখানে গেলাম না, দৌড়ে আবার গাড়িতে এসে বসে পড়লাম আমরা ভয়ে। আমরা 3 জন নিজ চোখে এমন ভয়ঙ্কর একটা ঘটনা দেখলাম। বন্ধুরা, এই ছিল আমার ঘটনা। কিন্তু আমার এই ঘটনাগুলো অনেক বড় বড় না, কিন্তু সত্যি বলতে এই 3টা ঘটনাই আমি নিজের চোখেই দেখেছি। প্রথমটা 3তলা বাড়ির ওই ছায়া, আবার দ্বিতীয়টা 2তলা বাড়িতে, আর তৃতীয়টা ওই ছোট ঘটনা, ওই লাশের খাটনি ঘাড়ে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে এই ঘটনাটা আরও বেশিরভাগ বিস্তারিত লেখা যেত, কিন্তু আমার কাজের এত প্রেশার, তাই ছোট করেই আপনার কাছে শেয়ার করেছি। যাই হোক বন্ধুরা, কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ মালয়েশিয়ান প্রবাসী ভাই। আপনার এই ছোট ছোট গল্প হলেও এই গল্পগুলোর মধ্যে অনেক সত্য লুকিয়েছিল। হ্যাঁ, এরকমই হয়। অনেক মানুষ কিছু অস্পষ্ট কিছু দেখে, তাৎক্ষণিক সে নিজে ভাবে হয়তো আমি কাল্পনিকভাবে দেখতেছি, বা আমারই হয়তো দেখার ভুল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরও আপনি আপনার বন্ধুবান্ধব বা আরও কারো কাছে যদি এরকম কোনো সত্য ঘটনা পান, অবশ্যই আমাদেরকে ফেসবুকে বা আমাদের ইমেইলে
পাঠিয়ে দিবেন, কারণ আমাদের চ্যানেলটি অনেক ছোট। আপনাদের এই সাপোর্টই আমাদের চ্যানেল একদিন অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে ভাইয়া। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আপনাদের চারপাশে এমন সব হাড় হিম করার সত্য রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনাদের কাছে এমন কোনো রহস্যময় সত্য অভিজ্ঞতা থাকলে নির্দ্বিধায় আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে পারেন, সেগুলো আমরা পরবর্তী এপিসোডে আপলোড করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সত্য রহস্যময় ঘটনা